বেলা। কি অত বিচার করায় অবিচারের ভয় করে যে, কি অত হিসাব করা বেহিসাবের ভুল ধরে যে, কি অত বিচার করায় অবিচারের ভয় করে যে, কি অত হিসাব করা বেহিসাবের ভুল ধরে যে, এখনো ডুব না দিলে করবে স্নান হায় গো কবে, গাগরি ভরার বেলা অবহেলায় সাঙ্গ হবে। এখনো ডুব না দিলে করবে স্নান হায় গো কবে, গাগরি ভরার বেলা অবহেলায় সাঙ্গ হবে। মনে রই মনে রই মনে রই সোনা যে হয় আনমনাতে, দিন গোনাতেই মাটির ঢালা। বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা। বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। সুধীবৃন্দ, চলুন আমরা দ্বিতীয় গানটি শুনি শ্রদ্ধেয় মুত্তালিব বিশ্বাসের কণ্ঠে, সেই বিখ্যাত গান আমি যে জলসা ঘরে। গানটির গীতিকার ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার এবং এটি একটি বিখ্যাত ছবি অ্যান্টনি ফিরিঙ্গির গান, যেটি মুক্তি পেয়েছিল 1967 সনে। চলুন শুনি। আমি যে জলসা ঘরের বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরের নিশি পোড়ালে কেহ চায় না আমায় জানি গো আর, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো আতর দানে ভরা। আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে। হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে, আলিয়ার পিছে আমি মিছেই ছুটে যাই বারে বার, আলিয়ার পিছে আমি
মিছেই ছুটে যাই বারে বার। আমি যে জলসাঘরে বেলোয়ারি যার, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর। নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর। আমি যে জলসাঘরে বেলোয়ারি যার, আমি যে জলসাঘরে। শুধু দর্শকবৃন্দ, আমরা দুটি গান শুনলাম শ্রদ্ধেয় মুত্তালিব বিশ্বাসের কাছে। এবারে চলুন শিল্পী দুলাল ভৌমিকের কাছে। আমরা দুলালের কাছে তিনটি গান শুনব। তার আগে আমরা মান্নাদের সম্পর্কে, তার স্মৃতি থেকে অথবা মান্নাদের কোনো বিশেষ দিক নিয়ে দুলালদার কাছে দুটি কথা আমরা শুনতে চাইব। ধন্যবাদ জীবন। আজকের এই মহতী অনুষ্ঠানে আমি নিজেকে সম্পৃক্ত করতে পেরে খুবই ধন্য মনে করছি। কেন কি মান্না দে একজন কিংবদন্তি শিল্পী ছিলেন। মান্না দের সম্বন্ধে কিছু বলতে যাওয়া, এটা মহাকাশ, মহাসমুদ্র তার বর্ণনা দেওয়ার মতো আর কি, কিন্তু যেটা আমার পক্ষে সম্ভব নয়। কারণ তার এত বর্ণময় জীবন এবং সঙ্গীতের বিভিন্ন শাখা নিয়ে তার যে বিচরণ ছিল, সেটা নিয়ে আমার সীমিত জ্ঞানে আমি কোনো কিছু বলার আমি ধৃষ্টতা প্রদর্শন করতে চাই না। তবে কি ছোটবেলা থেকে মান্নাদের গান শুনে বড় হয়েছি। যখন মান্না দে তার প্রথম বাংলা গানগুলো যখন করেন, সেই সমস্ত গানের রেকর্ডগুলো আমাদের বাড়িতে ছিল। সেগুলো শুনে শুনে অনেক গান শিখেছিলাম। এরপরে তার সম্বন্ধে জানার আগ্রহ হয়েছে যখন বড় হয়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছি ঢাকাতে। তখন মান্নাদের গানই গাইতাম অধিকাংশ সময়। সতীনাথ মুখার্জি, মান্না দে, এদের গান শুনেই বড় হওয়া, অনুরোধের আসর শোনা। তখন তো আর এরকম ক্যাসেটের যুগ ছিল না যে বারবার বাজিয়ে গানকে লেখা। এমনভাবে করতে হতো যে একটা লাইন হয়তো আজকে শুনলাম, আবার অপেক্ষা করতে হতো আবার কবে সেই অনুরোধের আসর হবে এবং সেই গানটি বাজবে। অবশ্যই অবশ্যই। এবং এমনভাবে গানগুলো লেখা হতো, এক একটা লাইন হয়তো সম্পূর্ণ লিখতে পারা যেত না, কারণ শুনে শুনে এরকমভাবে রেডিও থেকে শোনা, শেখা বা গান লেখা খুব মুশকিল ছিল। আর এরকমভাবে আমরা পেতামও না সব কিছু। মাঝে মাঝে সারদৈর্ঘ্য একটা বই পেতাম আমরা গানের, সেটা এইচএমবির পুজোর যখন রেকর্ডগুলো বেরোতো তার আগে একটা গান সহ এবং শিল্পীদের ছবি সহ একটা সারদৈর্ঘ্য বেরোতো, এবং সেটা আমরা পেতাম কীরকমভাবে বলি। আমরা তো সিলেট আমার বাড়ি, আমরা বর্ডার দিয়ে চলে যেতাম, কোনো পাসপোর্ট ভিসার কোনো ব্যাপার ছিল না। এপারে 2 টাকা ওপারে 4 টাকা এরকম করে আমরা চলে যেতাম করিমগঞ্জে। এটা নদীটা পেরোলেই, মানে কুশিয়ারা নদী পেরোলে পরেই করিমগঞ্জ গেলে পরে সেখানে এইচএমবির অনেক দোকান ছিল, ওদের কিনে তারপরে ওখানে সিনেমা টিনেমা দেখে তারপরে আমরা সন্ধ্যের দিকে ফেরত আসতাম। এই ছিল আমাদের মানে এক ধরনের অ্যাডভেঞ্চার, ওটা ছাত্র জীবনে। তখন আমি এমসি কলেজে পড়ি। তো মান্নাদের বিষয়ে বলা এগুলো খুব মানে কঠিন ব্যাপার। কেন কি যে তার সাংগীতিক পরিবেশে তার জন্ম হয়েছিল, কিন্তু একমাত্র তার কাকা ছাড়া আর কেউ কিন্তু সঙ্গীতে ছিলেন না। উনি শুরু করেছিলেন, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে উনি অন্ধ হয়ে জন্ম নেননি, কিন্তু অন্ধ হয়ে গেছিলেন। হ্যাঁ, উনি 13 বছর বয়সে অন্ধ হয়েছিলেন। একটা দুরারোগ্য একটা চোখের ব্যাধি হয়ে উনি অন্ধ হয়ে যান। কিন্তু তারপরে তার মা তাকে যেভাবে অনুপ্রাণিত করেন, কারণ উনি ভেবেছিলেন, তার দূরদৃষ্টি ছিল অন্যরকম, যে
যদি কৃষ্ণচন্দ্র দে ওইরকমভাবে অন্ধ হয়ে যদি থাকতো সারা জীবন, তাহলে পরে সে কি করত, সে বাঁচত কি করে? একান্নবর্তী পরিবার ছিল, কিন্তু কারো গলগ্রহ হয়ে বাঁচতে হতো। কিন্তু তার যে প্রতিভা, সেই প্রতিভাটাকে ঠিক তার মাই বুঝতে পেরেছিলেন যে কতটুকু মানে যেতে পারেন কৃষ্ণচন্দ্র দে। তখন তাকে সেই বেনি মাধবশীলের বাড়িতে নিয়ে গেলেন, সেখানে তাকে গান শেখানো, এবং খুব কষ্ট করে তাকে ওই জায়গায় নিয়ে যান উনি, এবং সেখানে বিনে পয়সায় বড় বড় উস্তাদের কাছে উনি শেখা শুরু করেন। তারপর 18 বছর বয়সে কৃষ্ণচন্দ্র দে বাংলায় বিশেষ করে একজন শ্রেষ্ঠ গায়িকা হিসাবে প্রতিষ্ঠিত হন, এবং মান্না দেকে সাথে রাখেন। মান্নাদের নিজের কথা থেকেই আমরা জেনেছি এই সমস্ত জিনিসগুলো, কারণ সমস্ত আবদারগুলো করতেন এই কাকার কাছেই, বাবার কাছে বা জ্যাঠার কাছে কিছুই করতেন না, এই কাকার কাছেই করতেন। আর কাকার সাথে থেকে থেকেই তার গানের জগতে আসা। প্রথম জীবনে সে গানের জগতে ছিলেন না, উনি কুস্তি করতেন, বডি বিল্ডিং করতেন, এইরকম মানুষ ছিলেন, দুরন্ত ছিলেন। এবং যতটা জানি স্কটিশ চার্চ কলেজে পেছনের বেঞ্চে উনি বেঞ্চে বাজিয়ে বাজিয়ে গান করতেন। হ্যাঁ, এরকম ছিল। তো যার পরে দেখা গেল যে সঙ্গীতে তার যথেষ্ট অনুরাগ, ওই যেটা তুমিও বলেছো প্রথম দিকে যে 1942-এর দিকে না 1942-এর দিকে চলে যান। তখন চলে যান বোম্বাই শহরে, এখন যেটা মুম্বাই বলে সবাই। তো সেখানে যাওয়ার পরে কাকার অ্যাসিস্ট্যান্ট হিসেবেই কাজ করেন অনেক চলচ্চিত্রে, এবং শেখাটা কিন্তু বন্ধ করেন উনি। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা মান্নাদের সম্বন্ধে বলা হয়, যে শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ উনি সবসময় নিয়েছেন। প্রথম দিকে উনি রেডিওতে অনুষ্ঠান করতেন এবং ঠুমরি এবং খেয়াল করতেন, এবং শিখেছেনও সেরকমভাবে, একদম ঘরানাগুলো মানে বেছে বেছে উনি করেছেন। তো সেখানে উনি লোকসঙ্গীতের দিকে যে আসার ব্যাপারটা, সেটা একটা ট্রানজিশন বলা যায় আর কি। কারণ শাস্ত্রীয় সঙ্গীত থেকে লোকসঙ্গীতে আসা এবং শাস্ত্রীয় সঙ্গীতকে ভেঙে কিভাবে লোকসঙ্গীতকে আরও ওটাকে উৎকর্ষ করা যায়, সেটাই চেষ্টা সবসময় করেছেন। বাংলা গানেও আমরা তাই দেখতে পাই, বিভিন্ন রাগের মধ্যে গানগুলো করেছেন বিভিন্ন সময়ে, সেগুলো অপূর্ব সমস্ত সৃষ্টি। এবং একটা সময় যেটা আমার কিছু স্মৃতি আছে মান্নাদের সাথে, কারণ 1989-তে আমরা এখানে একটা সাংস্কৃতিক সংস্থা করেছিলাম যেটার নাম হচ্ছে বাংলাদেশ কালচারাল সেন্টার, এবং সেটা ফান্ড রেজিং প্রোগ্রামে মান্নাদাকে আমরা প্রথমে এই বাংলাদেশিরা, তখন বাংলাদেশিদের সংখ্যা খুব কম, তো ওই অনুষ্ঠানে উনি আমাদেরকে কথা দিলেন যে আসবেন এবং আমাদের ফান্ড রেজিং প্রোগ্রামে উনি সাহায্য করবেন। এটা খুব কম মানে সম্মাননার বিনিময়ে উনি আমাদের অনুষ্ঠানটা করেছিলেন। এবং সবচেয়ে আনন্দের ব্যাপার সেটা হচ্ছে যে আমার সৌভাগ্য যে ব্যাকস্টেজে মান্নাদের দেখাশোনার দায়িত্বটা আমার উপরে পড়েছিল। নিঃসন্দেহে একটি বিরল সৌভাগ্য। এবং আমি আমার মানে এত উৎসুক ছিলাম তার কাছ থেকে জানার জন্য, অনেক কিছু জানার জন্য, অনেক কিছু জিজ্ঞেস করেছিলাম। আজকে অনেক কিছু মনে নেই, তবে একটা কথা জিজ্ঞেস করেছিলাম যে মান্নাদা উনি সিগারেট খাচ্ছিলেন, তাই আমি বললাম যে আপনি সিগারেট খান, এতে আপনার কোনো ক্ষতি করে না? তো আমাকে উত্তর দিয়েছিলেন, দেখো এই একটা সিগারেট আমাকে খুব আনন্দ দেয়, যে জিনিসটা তোমাকে আনন্দ দেয় সেটা থেকে নিজেকে বঞ্চিত করো না। এটা আমার এখনো সেই জিনিসটা আমার খুব মানে মনে দাগ কেটেছিল। তারপর আমি আরো প্রশ্ন করেছিলাম যে আপনি ঠান্ডা জল খান মাঝে মাঝে দেখি, এতে গলার ক্ষতি করে না? বলে আর কি বলো, বরফ দিয়ে জল খাই, কি ক্ষতি করে? কিছুই করে না। তেঁতুল খেলে গলা নষ্ট হয়, দই খেলে, এই বললেন আমাকে দই খেলে গলা এই হয় সেই, এগুলো কিছুই না, সমস্ত ভ্রম। তুমি গলাকে কিরকম ভাবে তৈরি করছো সেটার উপরে নির্ভর করে। এবং বলতেন যে সাপার তানগুলো যদি করো ঠিক মতো করে, গলা ঠিকই জায়গায় থাকবে। আর সমস্ত স্ট্যান্ডিং নোটগুলোর কথা বলতেন সবসময়। আমি সামান্য একটু গান শুনেছি, আমি বলেছিলাম যেরকম আমি লোকগীতি করি, তো হ্যাঁ খুব ভালো ভালো বাংলাদেশের মাটির গান আমাকে পাগল করে দেয়, এই কথা সবসময় বলতেন। আর বাংলাদেশের প্রতি তার একটা
একটা আলাদা ধরনের একটা বন্ধন বলো বা স্নেহ বলো বা মমতা বলো, এগুলো ছিল, খুব দৃঢ়ভাবে ছিল। কারণ সবসময় বলতেন যে বাংলা গান যদি কেউ বাঁচিয়ে রাখে তাহলে বাংলাদেশের বাঙালিরা বাঁচিয়ে রাখবে। তো অনেক অজানা প্রশ্ন এগুলো করেছিলাম, তো সেগুলো খুব চমৎকারভাবে উত্তর দিয়েছিলেন উনি। বাইরে থেকে মনে হতো খুব রাগী মানুষ, কিন্তু আসলে কিন্তু সেরকম ছিলেন না। এটা সবাই তাকে দেখলে পরে মনে হতো যে খুব মানে রেগে আছেন বা কিছু, কিন্তু সে না, খুব অমায়িক লোক ছিলেন, অমায়িক মানুষ ছিলেন। মানুষ হিসেবে তার ওই গুণটা আমি দেখেছি, কারণ আমি দীর্ঘ সময় তার সাথে ছিলাম এবং একটা ইন্টারভিউ আমি করেছিলাম, সেটা অবশ্য প্রচারিত হয়নি। নিউ জার্সিতে আমি একটা ইন্টারভিউ করেছিলাম তারা 1 ঘন্টার, এবং অনেক একটা কথা বলেছিলেন যে এক সময় তার এরকম বোম্বেতে তার এমন একটা অবস্থা হয়েছিল, বাঙালি হিসাবে তাকে কোণঠাসা করা হয়েছিল এবং তার উচ্চারণ নাকি হতো না, হিন্দি উচ্চারণ হতো না। এবং সেই সময়টাতে তার মনের যে খেদ, সেই খেদে উনি ধরে যে যা আমি ছেড়ে দেবো, এই সমস্ত ছেড়ে দিয়ে আমি মন্দিরে মন্দিরে গিয়ে ভজন গিয়ে শোনাবো, এরকম একটা মানে একটা সময় এসেছিল, একটা বিরাগ এসেছিল তার মনের মধ্যে, যে আঞ্চলিকতা বাদ তো আছে, সব জায়গায় আছে, ওখানে ঠিক ওইরকম ভাবে শিকার হয়েছিলেন সেটার। কিন্তু এই মান্না দে অধ্যবসায় মানুষকে কোথায় নিয়ে যায় এবং সাধনা মানুষকে, এবং যদি একটা মানুষ যদি দৃঢ়চিত্ত যদি হয় এবং তার যদি উদ্দেশ্য থাকে যে আমি এটা করবই, যেটা উনি করেছেন। উনি খুব অনেক দেরিতে কিন্তু উনি প্লেব্যাক সিঙ্গার হিসেবে বিখ্যাত হয়েছিলেন, কারণ এই মশাল ছবিতে গান গেয়ে উনি বিখ্যাত হলেন। এর আগে কিন্তু উনি দুর্গগান কি ছাও মে এরকম একটা গান ছিল, আমার ঠিক মনে নেই। তো এটা মনে হয় এখানে যে উনি একটু দেরি করে ওনার মানে ওনার অভিষেকটা হয়েছিল, কিন্তু স্থায়িত্বকালটা কিন্তু অনেক দীর্ঘ সময়টা ছিল। এটা একটাই মাত্র কারণ যে তার ভিত্তিটা ছিল এত সুদৃঢ় যে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আমার একটা প্রচণ্ড একটা দুঃখ আছে মনের মধ্যে। সেই দুঃখটা হচ্ছে এই যে এই 1989 যে অনুষ্ঠানটা আমরা করেছিলাম, সেই অনুষ্ঠানে উনি প্রথমে যে গানটা শুরু করেছিলেন সেটা একটা ভজন এবং স্তোত্র দিয়ে, সংস্কৃতের। আচ্ছা। এবং কথা ছিল যে উনি সব বাংলা গান করবেন, কিন্তু সেটা উনি যে কোনো অনুষ্ঠান শুরু করার আগে উনি একটা ভজন, একটা স্তোত্র এই দিয়ে শুরু করেন, এবং সেটাই শুরু করেছিলেন। তারপরে ওনাকে খুব অপদস্থ হতে হয়েছিল, এবং আমি সেই কষ্টটা আমি দীর্ঘদিন আমার মনের মধ্যে আমি চেপে রেখেছিলাম। আমরা মানে মঞ্চে দাঁড়িয়ে সবার কাছে ক্ষমা চেয়েছিলাম, এবং মান্নাদের কাছে আমরা ক্ষমা চেয়েছিলাম যে আমাদেরকে ক্ষমা করুন আপনি, কারণ উনি একসময় বেরিয়ে গেছিলেন এবং বলছেন না উনি অনুষ্ঠানই করবেন না। তো মান্নাদের মতো একজন এরকম বিশাল ব্যক্তিত্বকে, একটা সাংগীতিক জগতের, সঙ্গীত জগতের এরকম বিশাল নক্ষত্রকে আমরা ওই সময়টাতে সম্মান দেখাতে পারিনি, এটা আমার চরম দুঃখ ছিল। এবং উনি চলে গেলেন, চলে যাওয়ার আগে ওনাকে এই কথাটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারলাম না, এটাই আমার একটা দুঃখ। অবশ্যই আমরা সবাই বুঝি, আর আসলে পরিণত বয়সে চলে গেলেও এই ধরনের শিল্পীর চলে যাওয়া অবশ্যই আমরা বড় কিছু হারাই না। হারানো তো সেটা তো অবশ্যই, কারণ তার যে গানগুলো, আমি 3টে গান করব বলে তুমি বলেছো, তো দুটো গানের একটু ইতিহাস আমি বলি। কারণ এই দুটো গান, এই কুলে আমি ওই কুলে তুমি আর চাঁদের আশায় নিভায়েছিলাম, এই দুটো গানকে উনি তৈরি করেছিলেন লতা মঙ্গেশকরকে দিকে গাওয়ানোর জন্যে। হ্যাঁ, লতা মঙ্গেশকর এই গান দুটো গাইবেন বলে বারবার সময় চেয়ে তার কাছে খবর পাঠানো হয়েছিল, কিন্তু উনি সময় দিতে পারেননি। সময় দিতে না পারায় মান্না দে নিজেই এই দুটো গান করেন, এবং এই দুটো গান করার পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলা গানের জন্য তাকে, কারণ এই গান দুটো বাজারে আসার সাথে সাথেই জনপ্রিয় হয়ে যায়। সেই বিখ্যাত গান দুটো আমি গাইবো। তবে প্রথম আমি যে গানটি করছি, আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবিন, একই বেদনার মতো বেজেছে আবার
হারানো দিন আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ। একই বেদনার মতো বেজেছে আবার হারানো দিন আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ। ফেলে আসা পথে কুহেলি আঁচল সরায়ে দু চোখে আমার স্বপ্ন কাজল পরায়ে তুমি বিগত ব্যথায় এ ভাঙা হৃদয় করেছ লীন। আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ। ফাগুনে আমার ঘিরেছে আবার হিমেলো বায় আলোর পিছনে লুকানো ছায়ায় মায়া জড়ায়। ফাগুনে আমার ঘিরেছে আবার হিমেলো বায় আলোর পিছনে লুকানো ছায়ায় মায়া জড়ায়। কবে চলে গেছো সে কথা কখন ভুলেছি, ভুল করে শুধু ফুলের ফসল তুলেছি। তারা মালানা গাথার হেলায় শুকানো হে উদাসী। আমি নিরালায় বসে